নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আজ আমি নিয়ে এসেছি আনন্দমেলা পূজাবার্ষিকী 1431 নিয়ে একটি পূর্ণাঙ্গ রিভিউ। প্রতিবার যেমন বলি, এবারও বলছি, আনন্দমেলা পূজাবার্ষিকী আমি সবচেয়ে প্রথমে আমার হাতে পাই এবং সবচেয়ে আগে এটা পড়ে ফেলি। এটা একটা অভ্যেসে পরিণত হয়েছে। আমার যখন 7 কি 8 বছর বয়স, তখন থেকে আমি আনন্দমেলা পূজাবার্ষিকী পড়ে আসছি। সেই কাকাবাবু কিকিরা শঙ্কুকে নিয়ে একটা উন্মাদনা ছিল সেই বয়সে। অবশ্য সেটা নেই, অবশ্যই চরিত্রগুলিও তো আর নেই, কিন্তু তাও আনন্দমেলা পূজাবার্ষিকী হাতে নিলেই একটা এক্সাইটমেন্ট কিন্তু এখনও আমার মধ্যে কাজ করে। এবার আনন্দমেলা দেখলাম যে গল্পের সংখ্যা অল্প হলেও বেড়েছে। বড় গল্পও রয়েছে, উপন্যাস রয়েছে, সব রকম ফিচার রয়েছে। যদি আপনারা বিস্তারিত জানতে চান, আমার আগের ভিডিওটা দেখতে পারেন, পূজাবার্ষিকী পরিক্রমা পার্ট 1। এখানে আমি মূলত উপন্যাসগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করব, বড় গল্পগুলোকেও করব এবং বলবো কোনটি হলো আনন্দমেলার শ্রেষ্ঠ উপন্যাস, কোনটি শ্রেষ্ঠ বড় গল্প এবং কোনটি হলো শ্রেষ্ঠ ছোট গল্প। তো দেরি না করে শুরু করা যাক। এবার আনন্দমেলা পূজাবার্ষিকীতে কিন্তু বেশ কিছু ভালো উপন্যাস বেরিয়েছে। উষ্ণদ্বীপের প্রতিশোধ নিয়ে আগে বলবো, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা এটি, এবং উষ্ণিস নিয়ে উনি একটি চমৎকার সিরিজ 2 বছর ধরেই লিখে চলেছেন। যে সময় পর্তুগিজ জলদস্যুরা প্রায় বাংলাকে আক্রমণ করত, এই নির্দিষ্ট উপন্যাসটি আবার একটি প্রতিশোধের গল্প বলে। একটি ছেলে, তার সামনে কিশোর ছেলে, তার সামনে তার পরম আত্মীয় স্বজন নিষ্ঠুরভাবে খুন হয়ে যান। তাকে নিয়ে আসা হয় একটি ব্রাহ্মণ পরিবারে, পাশে আরেকটি বাড়িতে সে বড় হয় এবং সেই ব্রাহ্মণ পরিবারের সন্তান মহাময়, তার সঙ্গে তার একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তার মধ্যে উষ্ণিস চরিত্রটি কীভাবে আসলো এবং উষ্ণিস কীভাবে মহাময়ের আদেশে প্রতিশোধ নিতে সাহায্য করলো, মূলত এই নিয়েই উপন্যাসটা বেশ চমক আছে। ছোটদের জন্য লেখার মধ্যে যে উপাদানগুলো থাকা উচিত, প্রত্যেকটা উপাদানই প্রায় আছে। সরঞ্জিৎ চক্রবর্তী খুবই ভালো একজন লেখক, যদিও উনি প্রেমের উপন্যাসে বেশি সিদ্ধহস্ত বা ওনার নাম আছে, কিন্তু উনি কিন্তু ঐতিহাসিক উপন্যাসও খুবই ভালো লেখেন। উনি অ্যাডভেঞ্চার উপন্যাসও খুবই ভালো লেখেন। দুটো লিখেছিলেন বছর 4 আগে। আমার কিন্তু ওই দুটো উপন্যাসও খুব ভালো লেগেছিল। ওনার লেখনী হচ্ছে ওনার মূল শক্তি, এছাড়া ওনার ভাষার ব্যবহারও মূল শক্তি। এখানে ওনার ভাষার ব্যবহার আমার খুব ভালো লেগেছে এবং প্রতিটা ঘটনা যেভাবে যে সিকোয়েন্সে ঘটেছে সেটা খুব সুন্দরভাবে, একটা নন লিনিয়ার ফরম্যাট ইউজ করেছেন উনি, সেটা খুব সুন্দরভাবে সেটাকে নিয়ে গেছেন পরিণতির দিকে। সাধারণত অনেক সময় নন লিনিয়ার ফরম্যাটে পাঠক গুলিয়ে ফেলেন, এখানে কিন্তু গুলিয়ে যাওয়ার কোনো জায়গাই নেই। বেশ সুন্দরভাবে উপন্যাসটি এগিয়েছে এবং শেষে গিয়ে, ক্লাইম্যাক্সে গিয়ে উপন্যাসটি একটি সুন্দর পরিণতি পেয়েছে। তাও আমি বলবো শেষের দিকের জায়গাগুলো কোথাও যেন একটু খাপছাড়া হয়ে গেছে, সেজন্যই আমি এটাকে শ্রেষ্ঠ উপন্যাসের তকমা দিতে পারলাম না। তবে উপন্যাসটি যথেষ্ট ভালো, আপনারা অবশ্যই পড়বেন। বরফে রক্তের দাগ, রাজেশ বসুর লেখা। আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, রাজেশ বসু আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। আমি রাজেশ বসু লেখা পড়তে শুরু করি 2002-03 সাল নাগাদ থেকে। তখন আমি বড়ই হয়ে গেছি, কিন্তু উনি আমাকে সেই ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গেছেন ওনার লেখার দ্বারা। বড়দের গল্প উপন্যাস উনি ভালো লেখেন, ভৌতিক গল্প পড়েছি ওনার, খুবই ভালো লেখেন, কিন্তু ছোটদের উপন্যাস বা গল্প লেখা উনি বেশি সিদ্ধহস্ত, বিশেষ করে কিশোরদের জন্য লেখা উপন্যাসগুলো। এবং ওনার যে অ্যাডভেঞ্চার উপন্যাসগুলো থাকে সেগুলো পড়ে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু আমরা জানতে পারি, খুব ইনফরমেটিভ থাকে। এই উপন্যাসটি মূলত আমি এখান থেকে আপনাদের পড়ে শোনাতে পারি। বিজ্ঞানী মার্কের কাছ থেকে আন্টার্কটিকায় আসার আহ্বান আসে ভাস্করের কাছে। মার্ক জানায় কিছুদিন আগে অদ্ভুত একটা সিগন্যাল ধরা দিয়েছে তার রিসিভারে। সেই সংকেত নাকি আসছে কোনো অনাবিষ্কৃত ছায়াপথ থেকে। সেই রহস্য ভেদ করতে আন্টার্কটিকা পাড়ি দেয় ভাস্কর। সেখানে আবিষ্কৃত হয় একটি অতিকায় উল্কাপিণ্ড। বরফের তলা থেকে বেরোয় একজনের মৃতদেহ। কি রহস্য চটপাট গেছে এখানে, বুঝতেই পারছেন। একটি রহস্যে ঘেরা উপন্যাস, অ্যাডভেঞ্চার রয়েছে, কিছুটা একটা সায়েন্স ফিকশনের
বা সায়েন্স ফিকশনই বলবো, সায়েন্স ফিকশনের একটা কিছুটা আঙ্গিকও রয়েছে। সব মিলিয়ে এটা একটা কিন্তু জমজমাট উপন্যাস, আপনারা অবশ্যই পড়বেন। শ্রেষ্ঠ উপন্যাস না হলেও আমার মতে খুবই ভালো একটি উপন্যাস। বনপাহাড়ের রাজপুত্র বেশ একটি ছোটদের জন্য লেখা, সেই পুরনো 90-এর দশকের আনন্দমালা কিছু লেখা বেরোতো, উপন্যাস বেরোতো, সেগুলোর কথা আপনাকে মনে করিয়ে দেবে। ইমদাদুল হক মিলন বছর দুয়েক আগে একটি চমৎকার উপন্যাস আনন্দমালার জন্য লিখেছিলেন, আমার ভালো লেগেছিল বেশ। তাতে কিছু খামতি ছিল, এই উপন্যাসেও খামতি নেই তা নয়, মানে এই উপন্যাসে আমার মনে হয়েছে যে কোথাও যেন মানে উনি ঠিক কোন বয়সের পাঠকের জন্য এটা লিখেছিল উপন্যাসটা, সেই ব্যাপারে একটু কোথাও যেন ওনার একটু কনফিউশন আছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তবে ওভারঅল যদি বলি, একটি অত্যন্ত মনোগ্রাহী উপন্যাস, এবং যে ছেলেমেয়েরা একটু কল্পনার জগতে বাস করতে ভালোবাসে, বা যে ছেলে মেয়েদের মধ্যে এই বয়সে অনেকটাই ইমোশনাল ম্যাচুরিটি রয়েছে বিশেষ করে, তাদের এই উপন্যাসটা পড়তে খুবই ভালো লাগে। এনজয় ফোর হ্যান্ড চমৎকার একটি উপন্যাস। স্পোর্টস নিয়ে উপন্যাস লিখতেন মতিনন্দী, আমার মনে আছে, এখনও বেশ কিছু আবার স্পোর্টস নিয়ে লিখছেন। তার মধ্যে অনিশ মুখোপাধ্যায় একটি অগ্রণী নাম। অনিশ মুখোপাধ্যায়ের বিভিন্ন লেখা বিভিন্ন পত্রপত্রিকা আমি পড়েছি, এটা ওনার লেখা শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে একটা আমি বলবো। এখানে একটি অনাথ ছেলের স্ট্রাগল এবং টেনিস নিয়ে তার সংগ্রাম, তার প্যাশন নিয়ে মূলত উপন্যাসটি। তার মা বাবা নেই, সে কাকার সঙ্গে ব্যাঙ্গালোরে থাকে, এবং কীভাবে তার উত্থান ঘটে, এবং ওই স্পোর্টসম্যান স্পিরিট, মানে যে কোনো স্পোর্টস ড্রামা যেটা হয় তার মধ্যে যে যে উপাদান থাকে সেই প্রত্যেকটি উপাদানই এর মধ্যে রয়েছে। সেই স্পোর্টসম্যান স্পিরিট, সেই স্ট্রাগল, সেই ডেডিকেশান, এবং কী বলবো, খেলার নিখুঁত বর্ণনা, এগুলো সবই রয়েছে। বেশ কিছু তথ্য আমরা জানতে পারি উপন্যাস থেকে। আমার উপন্যাসটা পড়তে ব্যক্তিগতভাবে চমৎকার লেগেছে। টিকলিদের আশ্চর্য ঘড়ি, যেদিন আগের লেখা, এটি অত্যন্ত মিষ্টি একটি উপন্যাস আমি বলবো। এর মধ্যে কিছুটা কল্পবিজ্ঞানের উপাদানও রয়েছে, খুব সুন্দর মিশিয়েছেন লেখিকা সেটা। এবং আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, আমার শৈলেন্দ্র ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এদের লেখা, বা দুলেন্দ্র ভৌমিক এদের লেখা যে উপন্যাস, বড় গল্পগুলো আনন্দমেলায় বেরোতো, শারদীয় আনন্দমেলায় বেরোতো, সেগুলোর সঙ্গে একটা মানে সেগুলোর মতোই, সেগুলো আঙ্গিকের একটা উপন্যাস আমার মনে হয়েছে, এবং আমার খুব ভালো লেগেছে। সঙ্গে ইলাস্ট্রেশনটিও অত্যন্ত চমৎকার, আমার সেটাও খুব ভালো লেগেছে। প্রসঙ্গত বলে রাখি, এবার আনন্দমেলার ইলাস্ট্রেশনগুলো কিন্তু চমৎকার হয়েছে, সেটাতে একটা মানে ইংলিশে বলে মার্কেট ইমপ্রুভমেন্ট আমি দেখতে পেয়েছি গত 3-4 বছরের তুলনায়। খুবই ভালো, খুবই সুন্দর ইলাস্ট্রেশন। এবং এই উপন্যাসের লেখনীর কথা বলবো, যে লেখনীও অত্যন্ত ভালো, খুবই সুন্দর, একটা আলগা মিষ্টত্ব রয়েছে পুরো উপন্যাসটা জুড়েই। যারা বড় হয়ে গেছে, আমার মতো অনেক দিন হয়ে গেল বড় হয়ে গেছে, যারা মা বাবা হয়ে গেছেন, তারাও কিন্তু এটা পড়লে তাদের ছোটোবেলায় ফিরে যাবে, এটা আমার গ্যারান্টি। হিমি মিত্র রায়ের লেখা আন্দামানের আতঙ্ক, কয়েকটা জায়গায় অল্প খামতি আছে, আর মনে হচ্ছে হঠাৎ করেই শেষ হয়ে গেছে, আরও একটু বাড়ানো অবশ্যই যেতে পারতো। এটি একটি রহস্য কাহিনী, রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী। আমার কিছুটা সেই কাকাবাবু সন্তুর অ্যাডভেঞ্চার কাহিনীগুলোর কথা মনে পড়ছিল উপন্যাসটা পড়তে গিয়ে, কিন্তু তার মানে এটা নয় যে উনি কোনোভাবে ওগুলোর দ্বারা প্রভাবিত, একেবারেই নয়, আঙ্গিকটা সেরকমই, সেজন্য আমার মনে হয়েছে। ওনার লেখনের শৈলী খুবই ভালো, ওনার উপন্যাস আমি আগেও পড়েছি, এবং আমার ব্যক্তিগতভাবে ওনার উপন্যাস পড়তে খুবই ভালো লাগে। ওনার যে মানে গোয়েন্দা উপন্যাসগুলো বহুদের জন্য লিখেছেন, সেগুলো খুবই ভালো লাগে। এই সিরিজ, এটাও একটা সিরিজ হতে চলেছে বলে আমার মনে হয়, এই সিরিজটাও জনপ্রিয় হবে। তবে আমার মনে হয় যে উনি যে মাপের লেখিকা, উনি এটা আরও ভালো করে লিখতে পারতেন এই উপন্যাসটা। মানে আমি এটাকে যদি কোনো র্যাঙ্কিং হয়, যদিও র্যাঙ্কিংয়ে বিশ্বাস করি না, যদি র্যাঙ্কিং দিতেই হয় এটাকে 10-এ 7.5 দেবো। তাহলে এই যে উপন্যাসগুলোর কথা বললাম, এর মধ্যে সবচেয়ে ভালো উপন্যাস আমার কোনটা লেগেছে? সবচেয়ে ভালো উপন্যাস আমার
লেগেছে মহাভারতের পাতা। মহাভারতের পাতা লিখেছেন সৌভিক গুহ সরকার। ওনার লেখা আমি এর আগে পড়েছি বলে মনে করতে পারছি না, পড়িনি মনে হয়, তাহলে মনে রাখতাম। এবং উনি এর আগে নিশ্চয়ই ভালো কিছু লিখেছেন আমার বিশ্বাস, কারণ এরকম একটা চমক, আর যদি এটাই ওনার প্রথম উপন্যাস হয় তাহলে আমি বলবো হ্যাটস অফ টু ইউ। অসাধারণ একটি উপন্যাস, মানে মাইথোলজিক্যাল থ্রিলার এবং ঐতিহাসিক থ্রিলার, অ্যাডভেঞ্চার, মানবিক চেতনা, মহাভারত কি নেই এখানে। এটা গল্পটা একটু করে আমি আপনাদের বলে দিচ্ছি এখানে কি লেখা আছে, চেষ্টা করে দিচ্ছি। কলকাতায় ঘুমের মধ্যে এক আশ্চর্য স্বপ্ন দেখে কেঁপে উঠল উষ্ণিক। কদিন পর স্বপ্নে নয়, পটুয়া টোলা লেনে স্বপ্নের সন্ন্যাসীকে দেখতে পায় উষ্ণিক। পরদিনই সে ঋষিকেশের টিকিট কেটে ফেলে, কিন্তু টুন এক্সপ্রেসে মাঝরাতে কয়েকজন উগ্রমূর্তি পুরুষ উষ্ণিককে ঘিরে ফেললো কেন? পাহাড়ের কোলে কোন গভীর কুয়াশা অপেক্ষা করছে তার জন্য? দুর্দান্ত, বুঝতেই পারছেন, একটা অ্যাডভেঞ্চারের ঠাসা, যার মধ্যে প্রচুর পৌরাণিক তত্ত্ব আছে কিন্তু কচকচি নেই। অ্যাডভেঞ্চার রয়েছে কিন্তু অহেতুক ভায়োলেন্স নেই। মানে মানবিক চেতনা রয়েছে কিন্তু ট্র্যাজেডি সেভাবে নেই। সব মিলিয়ে একটি দারুণ উপন্যাস, যেটা আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। বর্ণনাগুলো অসাধারণ, তার সঙ্গে যোগ্য সংগত করেছে খুব সুন্দর কয়েকটা আঁকা। কুণাল বর্মনের আঁকা, কুণাল বর্মন চমৎকার আঁকেন, কুণাল বর্মনের আঁকাটা কিন্তু যোগ্য সংগত করেছে একেবারে। যুগলবন্দিটা দুর্দান্ত, জমে গেছে একেবারে। মানে কোনো এক ছুটির দুপুরে পড়ার জন্য আইডিয়াল একটি উপন্যাস। আনন্দমেলা কিনলে আমি একটা অনুরোধ করব, সবচেয়ে আগে উপন্যাসটা পড়বেন। আপনার পুরো পুজো বার্ষিকীটা ভালো লেগে যাবে, কিন্তু এতটাই ইম্প্যাক্ট আছে এই উপন্যাসের মধ্যে। অভিঘাতটা কিন্তু দারুণ এই উপন্যাসের। বিশেষ করে কিশোর কিশোরীদের তো এই উপন্যাস ভালো লাগবেই, এটা গ্যারেন্টি। অনেকদিন পর এরকম একটা মন ভালো করা কিশোর উপন্যাস পড়লাম। বড় গল্পে আসি। বড় গল্প দুটোই রয়েছে। প্রথম বড় গল্পটি হচ্ছে টিহিপুরে অদ্ভুত কাণ্ড, প্রচেতগুপ্তর লেখা। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল, খুব ফ্র্যাঙ্কলি বলছি, যে প্রচেতগুপ্ত যে লেভেলে ছোটদের গল্প উপন্যাস লেখা শুরু করেছিলেন, ইদানিং মনে হচ্ছিল সেই লেভেলে গল্প উপন্যাস তিনি দিতে পারছেন না। কিন্তু এই বড় গল্পটি আমার সেই অভিযোগটি সুদে আসলে মিটিয়ে দিল একেবারে। ডান অ্যান্ড ডাস্টেড যাকে বলে। মানে এত সুন্দর একটি বড় গল্প, এখানে একটি চোরের গল্প, বুঝলেন তো, আর কিছু বলবো না। সেই চোরের গল্প পড়ে আপনার যেমন হাসি পাবে, তেমন চোখও ভিজে যাবে। এবং বহুদিন পরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ফ্লেভার থাকা, সেটা অনেকেই দেওয়ার চেষ্টা করেন ঠিকই, কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ফ্লেভারটাকে সুন্দরভাবে থাকা একটি বড় গল্প পড়লাম, যেখানে সেটি আছে তার নিজস্বতা নিয়ে। নিজস্বতাটাও আছে, আবার সেই ইন্সপিরেশনটাও আছে। সব মিলে খুবই ভালো একটা বড় গল্প। কিন্তু আমার যে বড় গল্পটা সবচেয়ে ভালো লেগেছে, সেই বড় গল্পটা হচ্ছে উল্লাস মল্লিকের লেখা জ্যাঠামশাইয়ের চশমা। মানে অসাধারণ একটি বড় গল্প। উল্লাস মল্লিক এমনিতেই ভীষণ মানে হাস্যরসে ভরপুর উপন্যাস লেখেন, এবং এই হাস্যরসের ধারাটি তো মানে খুব একটা এখন আর পুষ্ট নয় বাংলা সাহিত্যে, কিন্তু এই এই উল্লাস মল্লিকের লেখাগুলো সেটাকে খুব ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে বলা যেতে পারে। ওনার এই বড় গল্প পড়ে আমি খুব হাসলাম। আর এবং সাহিত্যের মাধ্যমে আমাকে হাসানো কিন্তু সহজ নয়। সিনেমা দেখে আমি সহজেই হাসি, হাহা করে, হ্যাঁ সহজে আমাকে কিন্তু হাসানো যায় না, কিন্তু ব্যক্তিগতভাবে এটা পরে আমি হো হো করে এসেছি। এবং কিছু কিছু জায়গায় হো হো করে হাসার দরকার নেই, একটা মুখে একটা হাসির রেশ কিন্তু আমার আগাগোড়াই থেকে গিয়েছে। অনেকটা কিশোর কৈশোরেও আমাকে নিয়ে গেছে, এরকম ঘটনা আমাদের কৈশোরে ঘটতো, কাছাকাছি ঘটতো, সেটাকেই উনি একটু মানে গল্পের ছলে বলেছেন। খুব সুন্দর জমজমাট একটি বড় গল্প, অবশ্য পাঠ্য। গল্প রয়েছে বেশ কিছু। ও মশাই, অদিতি ভট্টাচার্য, ব্যাঘ্র পুরুষ, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, চমৎকার একটি গল্প, চমৎকার একটি গল্প। মানে ঐতিহাসিক গল্পকে এত গুছিয়ে লিখেছেন উনি, মানে হ্যাটস অফ টু হিম। সেই সব জ্যান্ত অঙ্কন মিত্র, বেশ ভালো একটি গল্প। আচ্ছা, ও মশাইটার কথা বলবো। ও মশাইটা বেশ সুন্দর একটা গল্প, মানে খুব মাটির কাছাকাছি একটি গল্প। আবার আমি বলছি একটা বেশ মানে একটা দৈনন্দিন ঘটনাকে নিয়েই একটি মজা করে মুচমুচে একটি গল্প দিয়েছেন লেখিকা।
শুভমানস ঘোষ অন্য কিছুতে খুন বেশ ভালো, তবে শুভমানস ঘোষের লেখা আরও অনেক ভালো গল্প আমি আগে পড়েছি। উনি অত্যন্ত গুণী একজন লেখক। সেটাই বলবো যে ওনার যে লেভেলটা স্ট্যান্ডার্ডটা সেট করা আছে সেই স্ট্যান্ডার্ড বা সেই লেভেলে আমার মতে এই গল্পটি পৌঁছতে পারেনি। চোরাশনে ধর্মের কাহিনী বিক্রম অধিকারী থিম ওয়াইজ খুবই সুন্দর একটা গল্প, কিন্তু গল্পটা যেন তেমন করে দানা বাঁধতে পারে না কিছুতেই, মানে আমার কাছে সেটা সেভাবে দানা বাঁধতে পারেনি গল্পটাকে আরও একটু মানে ফুলফিলিং করা যেত, গল্পটিকে আরও একটু জমাট বাঁধতে দেওয়ার অবসর দেওয়ার দরকার ছিল। হয়তো ওয়ার্ড লিমিট একটা কোনো কারণ হতে পারে, মানে আরেকটু বড় করে গল্পটা লিখলেও তো আরও গল্পটা জমাট বাঁধতে পারতো, মনে হলো হঠাৎ করেই ফুরিয়ে গেল গল্পটা, এই আর কি, এটাই আমার কমপ্লেন এই গল্পটিকে নিয়ে। এমনি গল্পটা বেশ ভালো, খারাপ নয়, বেশ ভালো। তবে সবচেয়ে ভালো যে গল্পটা সেটা হচ্ছে সমজা দাসের লেখা আশ্চর্য জাদুকর। এই গল্পটি যখন আমি পড়ছিলাম, এই গল্পটি মানে আমাকে যেন একটা অন্য জগতে নিয়ে গেল। ছোট গল্পে সেটা করা কিন্তু ভীষণ কঠিন। ছোট গল্পে আপনাকে একটা অন্য ওয়ার্ল্ডে ট্রান্সপোর্ট করার সময়টা তো পাওয়া যায় না। যদি কোনো লেখক বা লেখিকা সেটা করতে পারেন তাকে কিন্তু পূর্ণ কৃতিত্ব দেওয়া উচিত, এবং সমজা দাস সেখানে তাই করেছেন। এবং গল্পটির মধ্যে একটি শিক্ষা রয়েছে, নীতিকথার মতো বলে দেওয়া শিক্ষা নয়, শিক্ষাটা আপনি হয়তো আপনি পেয়ে যাবেন এবং সেটা আপনার মনেও প্রভাব ফেলবে। গল্পটি কী নিয়ে একটু বলে দিই, এখানে লেখা রয়েছে সেটাই আপনাদের পড়ে শোনাচ্ছি। শেষ পর্যন্ত হারিয়েই গেল শিমুল, ভূষুণ্ডি গায়ের আকাশ থেকে তাই আজকে আলো মুছে গেছে। আশপাশের আর 5টা গাগঞ্জের লোক এই গ্রামের নাম জানে তো শিমুলের জন্যই। আশপাশে বিরূপাক্ষ, বর্মন, মিশুল শেখা বা পঞ্চানন পত্তনবিশের মতো জাদুকরও আছে, কিন্তু শিমুল আলাদা কেন? তার মতো জাদুকর শুধু এ তল্লাটে কেন? কোথাও নেই কেন? এই যে জাদু আর এই যে জাদু বাস্তব বা ম্যাজিক রিয়েলিজম ছোটদের গল্পে আনা কিন্তু সহজ নয়, কিছুটা হলেও কিন্তু লেখিকা একটা এই গল্পে এনেছেন। দুর্দান্ত একটি গল্প, মন ভালো করে দেওয়া গল্প, ছোটদের একেবারে উপযুক্ত গল্প, অবশ্যই পড়বেন। এছাড়া কমিক্স রয়েছে বেশ কটি। কমিক্সগুলো মধ্যে আমার যেটা ভালো লেগেছে সবচেয়ে সেটা হচ্ছে ফেলুদার যে কমিক্সটা এখানে পেয়েছি, লন্ডনে ফেলুদা, ছবি আঁকা হয়েছে খুব সুন্দর এবং চিত্রনাট্যটা খুব সুন্দর সাজিয়েছে অভিজিৎ বাবু, খুব সুন্দর একদম ওই স্টোরি বোর্ডিং করে চিত্রনাট্য সাজান আর কিছু স্টোরি বোর্ডিংয়ের মতন করে, সেজন্য পড়তে দারুণ লাগে, মনে হয় সামনে একটা সিনেমা দেখছে, প্রশংসার যোগ্য। কোথাও কোথাও রঙের ব্যবহারটা একটু দরকার থেকে বেশি হয়ে গেছে, বাট দ্যাটস অল রাইট, সব মিলিয়ে দারুণ লেগেছে। বাকি যে কমিক্সগুলো আছে, রাপ্পারার কমিক্সটা আগের বছরের তুলনায় আমার একটু ফিকে লেগেছে, কিন্তু যথেষ্ট ভালো। রাপ্পারা ইজ রাপ্পারায়, মানে রাপ্পারার একটা আলাদা ফ্যান বেশি আছে, শুনেছি এখন সিনেমাও হতে যাচ্ছে, আই এম শিওর ভালোই হবে। কিন্তু এই কমিক্সের কিন্তু একটা আলাদা ফ্যান বেস আছে এবং এই কমিক্সের একটা মানে কমিক্সের আকার কায়দাটা দুর্দান্ত, মানে প্রায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের, সেটা এখানেও মেনটেন রয়েছে। স্টোরির দিক দিয়ে আমি বলছি আর কি, গতবার তুলনায় আমার পার্সোনালি একটু ফিকে মনে হয়েছে। হেমেন্দ্র কুমার রায়ের কমিক্স এসেছে, সেটা একটা অবশ্যই একটা ওয়েলকাম চেঞ্জ। হেমেন্দ্র কুমার রায়ের গল্প নিয়ে কমিক্স খুব বেশি পড়িনি আমি, এবং এই গল্পটি আমার যেহেতু পড়া, এর কমিক্সের রূপান্তরটা দেখে ভালোই লেগেছে, পড়েও ভালোই লেগেছে, তবে ইলাস্ট্রেশনগুলো আরও একটু মজবুত হতে পারত, এটা আমার মনে হয়েছে, বেশ কিছু জায়গায় মনে হয়েছে। এই ছিল আমার শারদীয়া আনন্দমেলায় উপন্যাস, বড় গল্প, ছোট গল্প ও কমিক্স নিয়ে মতামত। কেমন লাগলো এই ভিডিওটি নির্দ্বিধায় আমাকে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও কমেন্টে নির্দ্বিধায় জানাবেন। সবশেষে এটাই বলবো যে 280 টাকা দাম পূজাবার্ষিকীটার, কিন্তু এখানে বেশ কিছু গল্প, বড় গল্প, উপন্যাস রয়েছে যেগুলো এটা মানে 280 টাকা হওয়াটাকে জাস্টিফাই করে কিছুটা হলেও। কমিক্সগুলো যেটা বললাম খুবই ভালো, বাইন্ডিং, প্রচ্ছদটা আমার কিন্তু খারাপ লাগেনি, বেশ একটা মিস্টিক এলিমেন্ট রয়েছে, অনেকের হয়তো ভালো লাগেনি যেটা আমি শুনেছি, এবং হাতে নিয়ে একটা বেশ ভালো ফিলিং হয়, আনন্দর পেজ কোয়ালিটি আর ইলাস্ট্রেশন নিয়ে তো কিছু বলার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সকলে। আজ আসি, আবার হাজির হবো আরেকটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি, টাটা।